সুপ্রিয় দর্শক, আমার সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করবেন। আমরা আজকে 2024 সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বেশ কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানার চেষ্টা করব। এর মাধ্যমে আমরা এই নির্বাচন সম্পর্কে একটি সার্বিক মূল্যায়ন জানতে পারব। আপনারা জানেন যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশে যে মোট নিবন্ধিত 49টি দল, তার মধ্যে 28টি দল এই নির্বাচনে অংশগ্রহণ করে। আর বিএনপি, জামাত, সিপিবি সহ এখানে 21টি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকে, মূলত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে। তো এই নির্বাচন বর্জনের বিএনপি থেকে বলা হয় যে সব মিলিয়ে 63টি রাজনৈতিক দল এই নির্বাচন বর্জন করে। এর মধ্যে 39টি যুগপৎ আন্দোলনে 29টি দল ছাড়াও আরও বেশ কিছু দল, যেমন বাম দল, ইসলামিক রাজনৈতিক দল, এগুলো ছিল। তো এই নির্বাচনে সব মিলিয়ে প্রার্থী ছিল 1970 জন। এর মধ্যে বিপুল সংখ্যক প্রার্থী ছিল স্বতন্ত্র প্রার্থী। তো দেখা যায় আমরা এই নির্বাচনের যে বৈশিষ্ট্য, নাম্বার 1 বৈশিষ্ট্য যে আমরা বলি সেটা হচ্ছে একতরফা, অর্থাৎ ক্ষমতাসীন দল এবং তার জোটভুক্ত কতগুলো দল নিয়ে দল এই নির্বাচনে অংশগ্রহণ করে। তো যে কারণে আমরা এটাকে একটা একতরফা নির্বাচন বলতে পারি। এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। আর দ্বিতীয়ত হচ্ছে যে এটাকে বলা যায় যে একটা ডামি নির্বাচন এবং আসন ভাগাভাগির নির্বাচন। আমরা খেয়াল করেছি যে এখানে এই নির্বাচনকে যাতে কন্টেস্টিং বা প্রতিদ্বন্দ্বীমূলক দেখানো যায়, সেজন্য বিপুল সংখ্যক স্বতন্ত্র প্রার্থী এখানে দাঁড় করানো হয়। একই সঙ্গে আওয়ামী লীগের যে শরিক দলগুলো, সেখানে তাদেরকে 32টি আসন ছেড়ে দেওয়া হয়। তো একটা আসন ভাগাভাগি আমরা লক্ষ্য করেছি। এখানে জাতীয় পার্টিকে 26টি আসন এবং 14 দলের যে শরিক তাদেরকে আরও 6টি আসন ছেড়ে দেওয়া হয়। তো এটা একটা বড় বৈশিষ্ট্য যে আওয়ামী লীগ চেয়েছিল যে যদি এখানে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ স্বতন্ত্র প্রার্থীরা মাঠে থাকে আর ভোট কাস্টিং যদি বেশি দেখানো যায়, তাহলে হয়তো তারা মনে করেছিল যে এই নির্বাচনে একটা বৈধতা কিংবা লেজিটিমেসি তৈরি করা যাবে। তো সেজন্য এটি ছিল আসন ভাগাভাগি এবং ডামি প্রার্থীর নির্বাচন। এবং অনেক প্রার্থীকে আমরা দেখলাম যে কৌশলে তাদেরকে জিতিয়ে আনার একটা প্রচেষ্টা আমরা লক্ষ্য করেছি। এমনকি এখানে স্বতন্ত্র প্রার্থী যারা ছিল, বিজয়ী হয়েছেন যারা অনেকে, 62 জন, তার মধ্যে 49 জনে ছিল আওয়ামী লীগের নেতা, যাদের মধ্যে অনেকেই আওয়ামী লীগের একাদশ মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য এবং আওয়ামী লীগের হেভিওয়েট নেতা কিংবা প্রভাবশালী নেতা ছিলেন। আওয়ামী লীগ এই নির্বাচনে আমরা দেখলাম যে আওয়ামী লীগ তার গঠনতন্ত্র পর্যন্ত লঙ্ঘন করে। কারণ আওয়ামী লীগ গঠনতন্ত্রে দলীয় নৌকা প্রতীকের বাইরে যদি কেউ দলীয় কোনো নেতা সে নির্বাচনে প্রার্থী হয়, তাহলে তাকে বহিষ্কার করার এ ধরনের একটি কথা বলা হয়েছে। তো কিন্তু নির্বাচনকে কন্টেস্টিং দেখানোর জন্য সেখানে তার দলের নেতা কর্মীদেরকে প্রার্থী হওয়ার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এর মাধ্যমে দলের যে গঠনতন্ত্র সেটিও লঙ্ঘন করা হয়। আর এই নির্বাচন ছিল একটা অভিযোগের নির্বাচন। আমরা দেখলাম যে নির্বাচনের পর বেশ কয়েকজন প্রার্থী এমনকি শরিক আওয়ামী লীগের যে 14 দল এবং শরিক দল, তারাও এই নির্বাচনে কারচুপি এবং অনিয়মের অভিযোগ করেন। তার মধ্যে অন্যতম ছিলেন হাসানুল হক ইনু। তিনি যখন পরাজিত হলেন নির্বাচনে, তখন 8 জানুয়ারি তিনি এক সংবাদ সম্মেলনে বলেন যে সারা দেশে নির্বাচন একটা পর্যায়ে হয়েছে, তবে কিছু জায়গায় ভোট কারচুপি হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে আমার এলাকাও এর মধ্যে পড়ে। প্রশাসনের সরাসরি সহায়তায় ভোট কারচুপি হয়েছে। আর জাতীয় পার্টির প্রার্থী শেরিফা কাদের, জিএম কাদেরের স্ত্রী, তিনি ঢাকা 18 আসনে তিনি প্রার্থী হয়েছিলেন, যেখানে কোনো নৌকার প্রার্থী ছিল না। কিন্তু তারপরেও তিনি পরাজিত হন। তিনি ভয়েস অব আমেরিকাকে এক সাক্ষাৎকারে বলেন, নির্বাচন যে সুষ্ঠু হয়েছে এটা আমি বলতে পারবো, নির্বাচন যে সুষ্ঠু হয়নি এটা আমি বলতে পারবো। নির্বাচন অংশগ্রহণমূলকও ছিল না, কারণ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল আসেনি। ভোটার উপস্থিতি খুবই কম ছিল। তৈমুর আলম খন্দকার, বিএনপির সাবেক নেতা, তিনি তৃণমূল বিএনপির মহাসচিব, তার মতে এবারের নির্বাচনও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতোই হয়েছে। তিনি বলেন, এটা কোনো নির্বাচনই না, যেটা হয়েছে এটা কোনো নির্বাচনই না, এমনটা
এমনটা এমনটা কথা ছিল না। নৌকার লোকজন রাতেই সব সিল মেরে দিয়েছে। ভোট ভোট কেন্দ্রে ভোরে কেন্দ্রে ভোট কেন্দ্রে ব্যালট ভোট কেন্দ্রে ব্যালট পাঠানোর পরে সব সিল মেরে দিয়েছে। 2018-র মতো এক মুহূর্ত নির্বাচনটি ঠিকঠাক ছিল না। একই রকম অভিযোগ করেন আওয়ামী লীগের প্রার্থী মমতাজ বেগম, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, শামীম পাটোয়ারি জাতীয় পার্টির প্রার্থী, মৃণাল কান্তি দাস, তারপরে বগুড়া 4 আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। তো এটা একটা অভিযোগের নির্বাচন ছিল। আর আমরা যে চতুর্থ বৈশিষ্ট্য দেখি সেটি হচ্ছে এটা ছিল সবচেয়ে কম দলের সংসদ। এর আগে আমরা দেখলাম যে 1991-তে 13টা দলের অংশগ্রহণ ছিল জাতীয় সংসদে, এবং ষষ্ঠ সংসদ বাদে সব সংসদেই কমপক্ষে 6 থেকে 7টা দলের একটা বিজয়ী দল আমরা পেয়েছি। কিন্তু এবারই মাত্র জাতীয় পার্টি পেয়েছিল 11টি আসনে, এবারে জাসদ একটি, ওয়ার্কার্স পার্টি এবং কল্যাণ পার্টি একটি, সব মিলিয়ে মাত্র 5টি দল নিয়ে, অর্থাৎ সবচেয়ে কম দলের প্রতিনিধি নিয়ে এই সংসদ গঠিত হয়, দ্বাদশ সংসদ। এটি ছিল একটি সবচেয়ে কম দলের সংসদ। আর পঞ্চম যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে প্রদত্ত ভোটের হার নিয়ে প্রশ্ন। দেখা যায় যে 300 আসনে ভোট কাস্টিং বা প্রদত্ত ভোট দেখানো হয় 41.8%। ভোট গ্রহণ চলাকালীন দুপুর 12টা 10 পর্যন্ত ভোট পড়ে 18%, অর্থাৎ প্রতি ঘন্টায় 4%। বেলা 3টা পর্যন্ত 26.37% ভোট পড়ার কথা জানিয়েছিল নির্বাচন কমিশন, অর্থাৎ প্রতি ঘন্টায় ভোট পড়েছিল 3.76। বিকেল 5টায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এক সংবাদ সম্মেলনে বলেন যে ভোট পড়েছে 28%। তখন পাশ থেকে একজন সংশোধন করে বলে দেন যে সংখ্যাটি হবে 40%। তখন সিইসি বলেন যে ভোট কাস্টিং 40% হতে পারে। তিনি বলেন এটা নিশ্চিত হিসাব নয়, বাড়তেও পারে আবার নাও পারে। তো সব মিলিয়ে অনেকে সাংবাদিকরা কিংবা যারা পর্যবেক্ষক মাঠে ছিলেন তাদের মতে এই নির্বাচনে 15 থেকে 20% ভোট পড়েছে সর্বোচ্চ, এবং শেষ 1 ঘন্টায় অনেক বেশি ভোট কাস্ট করা হয়েছে। এবং একটি অ্যাপস তৈরি করেছিল নির্বাচন কমিশন, সেই অ্যাপসটিও বন্ধ হয়ে যায় এক পর্যায়ে। তো যে কারণে প্রদত্ত ভোটের হার নিয়ে প্রশ্ন থেকেই যায়। এবং অনেকের মতে যে এই নির্বাচনে এবং বাইরে থেকেও, যেমন ভারতের জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক শ্রীরাধা দত্ত, তিনিও বলেন যে সরকার বলছে 40% ভোট পড়েছে, আন্তর্জাতিক সূত্র এবং সাংবাদিকরা বলছেন যে 27%। কিন্তু আওয়ামী লীগপন্থী আমাদের পরিচিত অনেকেই বলেছেন যে ভোট পড়েছে 20%-এর নিচে। নির্বাচনের দিন ফাঁকা রাস্তা দেখা গেছে হরতালের মতো, যদিও এ নিয়ে বিতর্ক রয়েছে। অনেকেই বলে থাকেন গ্রামের তুলনায় শহরে ভোট পড়ে বেশি। আমার যারা চেনা জানা তাদের মধ্যে অনেকেই ভোট দিয়েছেন, কিন্তু 10%-এর বেশি ভোট দেয়নি। তো আর এই নির্বাচনে যে ষষ্ঠ যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে বিপুল সংখ্যক ভোটারের অনুপস্থিতি। আমরা যদি ধরেই নিই যে 100% ভোট পড়েছে, তাও কিন্তু প্রায় 60% মানুষ এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। আর যদি নির্বাচন কমিশন আর সিইসির যে প্রথম বক্তব্য যদি আমরা ধরে নিই যে 28%, তার মানে 72% মানুষ ভোট দেননি। অথচ এর আগে আমরা দেখেছি যে যদি আমরা দেখি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে 55%, অষ্টমে 74, নবমে 75 এবং দশমে 40 এবং একাদশে 80% ভোট পড়েছিল। আর সপ্তম যে বৈশিষ্ট্য এই নির্বাচনে সেটি হচ্ছে কিংস পার্টির ভরাডুবি। আমরা দেখলাম যে এই নির্বাচন আগে অনেকগুলো দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করে, কিন্তু নাম সর্বস্ব কিছু দলকে কিংস পার্টিকে নির্বাচন কমিশন নিবন্ধন দেয়, তার মধ্যে তৃণমূল, বিএনপি, বিএনএম, বাংলাদেশ সুপ্রিম পার্টি। তো নির্বাচনের আগে দেখা যায় তৃণমূল বিএনপির 153 জন প্রার্থী সোনালী আঁশ নিয়ে নির্বাচনে দাঁড়ান, এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির 69 জন এবং বিএনএমের নোঙ্গর প্রতীক নিয়ে 56 জন প্রার্থী অংশ নেন। কিন্তু শুধুমাত্র শমশের মবিন চৌধুরী এবং বিএনএমের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মোহাম্মদ আবু জাফর ছাড়া সব প্রার্থী জামানত হারান। শুধুমাত্র একজন প্রার্থী কিংস প্রার্থীদের মধ্যে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক, সেখানে আওয়ামী লীগের প্রার্থীকে নানান কারণ দেখিয়ে তার প্রার্থীদের বাতিল করা হয়, এবং সেখানে একজন স্বতন্ত্র প্রার্থী ছিলেন আওয়ামী লীগের
একাদশ সংসদের সংসদ সদস্য জাফর আলম, তিনি নির্বাচনের দিন ভোট বর্জনের ঘোষণা দেন। তো অনেকে মনে করেন যে মেজর ইব্রাহিম বীর প্রতীককে এক ধরনের বিশেষ বাহিনীর মাধ্যমে তাকে জিতিয়ে আনা হয়। এই নির্বাচনের আরেকটি বৈশিষ্ট্য ছিল হলফনামা বাছাইয়ের শিথিলতা। আমরা দেখেছি অনেক প্রার্থী হলফনামায় পরিপূর্ণ তথ্য দেননি। অনেক প্রার্থীর শুধুমাত্র আয়কর প্রত্যয়নপত্র পাওয়া গেছে এবং আয়করের যে বিবরণী ট্যাক্স রিটার্ন সেটি পাওয়া যায়নি। 299 জন প্রার্থীর মধ্যে আয়কর প্রত্যয়ন পাওয়া গেছে 74 জনের এবং শুধু আয়কর পরিশোধের স্লিপ অর্থাৎ রসিদ পাওয়া গেছে 24 জনের। তো এবং দেখা যায় যে হলফনামায় তথ্য গোপন করার পরও অনেকের প্রার্থিতা বাতিল করা হয়নি। তার মধ্যে অন্যতম হচ্ছেন ঝালকাঠি 1 আসনে নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর। তিনি মামলার তথ্য গোপন করেছেন, এরকম একটি অভিযোগ রয়েছে। তো এই হচ্ছে। আর নবম যে বৈশিষ্ট্য এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেটি হচ্ছে আমরা এই নির্বাচনেও একটি নির্বাচনে পরিবারতন্ত্রের আমরা একটা প্রভাব খেয়াল করলাম যে নির্বাচনে 46টি আসনে প্রার্থীরা একে অপরের পারিবারিক বন্ধনে আবদ্ধ এবং আত্মীয়তার সূত্রে আবদ্ধ আমরা খেয়াল করলাম। এর মধ্যে 17টি পরিবারের সদস্যরা এখানে 35টি আসনে প্রার্থী হন এবং অবশিষ্ট 11টি আসনে আওয়ামী লীগের নেতাদের সন্তানেরা প্রথমবারের মতো নৌকা প্রতীক নিয়ে প্রার্থী হন। তো আর সর্বশেষ যে বৈশিষ্ট্য এই নির্বাচনে সেটি হচ্ছে সীমিত পর্যবেক্ষণ। আমরা দেখলাম নির্বাচন কমিশন মাত্র 127 জন আন্তর্জাতিক পর্যবেক্ষককে অনুমোদন দেয় এবং যে কারণে যেখানে 2018 সালে নির্বাচন পর্যবেক্ষণ করেছেন কমপক্ষে 169 জন আন্তর্জাতিক পর্যবেক্ষক, এর আগে 2008 সালে 593 জন, 2001 সালে 225 জন আন্তর্জাতিক পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করেন। এই নির্বাচনে আমরা যে ফলাফল দেখি সেটি হচ্ছে নিবন্ধিত 28টি দল অংশ নেয়। সেখানে আওয়ামী লীগ পেয়েছিল 222টি আসন। তো স্বতন্ত্র প্রার্থীরা 62টি আসনে জয়লাভ করে। এর মধ্যে 59 জনই হচ্ছে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী। আর এরবার জাতীয় পার্টি 11টি, কল্যাণ পার্টি, ওয়ার্কার্স পার্টি এবং জাসদের প্রার্থীরা 1টি আসনে জয়লাভ করেন আর স্বতন্ত্র প্রার্থীরা 4টি আসনে জয়লাভ করেন। তো এই হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নিয়ে আমার আজকের এই আলাপ, অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদের যে কিছু বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করলাম সেটি নিয়ে আমার আজকের এই বিশ্লেষণ। তো বাংলাদেশের রাজনীতি এবং ইতিহাসের নানান বিষয়ে বিশ্লেষণ এবং ভিডিও দেখতে আমার এই ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক প্রোফাইলে যুক্ত থাকবেন এই প্রত্যাশা করছি। আজ এ পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।